নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। অনেক অনেক বই পড়ুন, আমাকেও নতুন নতুন বই সাজেস্ট করুন, আমিও আপনাদেরকে নতুন নতুন বই সাজেস্ট করব। তো নতুন বছরের প্রথম বই, তো ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক। তো আমার কাছে এই মোমেন্টে রয়েছে শেষ অঙ্কের সূত্র বাই ফারুক আক্তার। তো একদমই একদমই নতুন বই, মানে এটা হয়তো এখনো রিলিজই করেনি, বইমেলাতে রিলিজ করবে। তো লেখক নিজে আমাকে বইটা পাঠিয়েছেন, তো ধন্যবাদ তার জন্য। তো এই বইটা আহ, নতুন বই যেটা বললাম, তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি চান তাহলে আপনাদের যে নতুন বই সেটা আমাকে পাঠাতে পারেন, নতুন হোক কি পুরনো। মানে যে সমস্ত বই অনেক বইয়ের ভিড়ে মানুষের সামনে আসতে পারে না, তো আমি আমার এই চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে যদি ভালো লাগে বই পড়ে, তাহলে সেই বইটা লেখককে আমি প্রমোট করব। তো তেমনি এই বইটা লেখক আমাকে পাঠিয়ে দেন। তো আমার কাছে এই মোমেন্টে 3টে বই রয়েছে, এটা ছাড়াও আরো 2টো বই রয়েছে নতুন। তো সেগুলো নিয়েও ভিডিও আসবে এরপরে, পড়ছি। তো এর মধ্যে আবার জোনাকিদের বাড়ি পড়েছি, শরঞ্জিত চক্রবর্তীর। মানে এখনো ভাবলে ঘোরের মধ্যে আছে আর কি, তো সেইটার জন্য অনেকটা সময় গেছে। তো যাই হোক, যাদের বই রয়েছে তাদের উদ্দেশ্যে এটাই বলি যে পড়ছি বই, একটু সময় লাগছে আসলে। একা মানুষ তো তো পড়ে ভিডিও বানাতে আর বই পড়া তো সিনেমা দেখা না, যে জাস্ট নিয়ে বসলাম আর হয়ে গেল। আর ভিডিও বানিয়ে এডিট করতেও টাইম লাগে। তো সব আসবে আস্তে আস্তে। যাই হোক, এবার বইয়ের কথায় ফিরি। তো এই বইটা নিয়ে প্রথমে যেটা বলতে হয়, এই বইটার যে লুক অ্যান্ড ফিল, মানে হাতে ধরে একটা প্রিমিয়ামনেস ফিল হয়। এটা পারুল প্রকাশনীর বই, মুদ্রিত মূল্য দেখলাম 200 টাকা। তো এটা বইমেলাতে কত ছাড়ে আসবে, কিংবা বইমেলার পর কলেজ স্ট্রিটে আসলে সেখানে কত ছাড় থাকবে সে সম্বন্ধে আমার আইডিয়া নেই। আমি জেনে গেলে আমি ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবো। কিন্তু ফার্স্ট লুক, এই যে প্রচ্ছদ কিংবা এর যে পেজের কোয়ালিটি, সেগুলো আনন্দ, পত্রভারতী বা আমার রিসেন্ট ফেভারিট অভিযান আর সুপ্রকাশ প্রকাশনীর বইয়ের কথা মনে করিয়ে দেয়। তো পেজ কোয়ালিটি খুব সুন্দর, মানে ধরে আপনার মনে হবে যে এটা পড়ি। কিছু কিছু এখন এমন বই বেরোয়, আমি আমার যে বইটা বের করেছিলাম, তো সেটা যে পেজ কোয়ালিটি ছিল তো সেখান থেকে তো অনেক বেটার আর কি। তো যাই হোক, প্রথম দর্শনে একটা ভালো লাগা এসে যায় এই বইটা হাতে নিয়ে। তো এবার আমি আসছি এই বইটার গল্প নিয়ে। কি ভালো লাগলো, বা কি একটু সাদামাটা লাগলো। বইটা ভালো, বইটা একদমই মানে খারাপের কোনো দিক নেই। তবে এই বইটার যে গল্প বা স্টোরি লাইন, সেটা খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু তবুও একদম ছোট্ট বই, 100 পাতা, টান টান বই। জাস্ট আমি এক জায়গায় যাচ্ছিলাম, ট্রেনে বসে বসে শেষ করে দিয়েছি 2.5 ঘন্টায়। তো আপনি একবার শুরু করলে আপনি আর থামতে পারবেন না, মানে এই গল্পটা এতটাই ইংরেজি। তো এবার আমি আসছি আস্তে আস্তে বইটা সময়। তো এই বইটার গল্প নিয়ে প্রথমে একটু বলে নিই। তো বেসিক্যালি বইটা কিন্তু এক ধরনের থ্রিলার, ঠিক আছে? তো আমি খুব একটা বেশি বলতে পারবো না, বাট আমি দেখতে পাচ্ছেন হাসছি। তো বইটার প্রথম দিকেই যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়েছেন, যারা প্রচেত গুপ্ত পড়েছেন, যারা উল্লাস মল্লিক পড়েছেন, তো তাদের কাছে এই যে ফরম্যাটটা সেটা খুব একটা আনকমন মনে হবে না। তো এই গল্পটা শুরুটা এমন একটা ভাবে হয়, মানে একদম একটা স্যাটার রয়েছে, হালকা স্যাটার, সেটা পুরো গল্প জুড়ে চলতে থাকে। কিছু কিছু জায়গায় যথেষ্ট সিরিয়াস হয়ে যায় গল্পটা, কিন্তু এর যে একটা হাসি হাসি ভাব, মানে সবসময় আপনার মনের মধ্যে না একটা, মানে মনে হবে যে এটা কি হচ্ছে ভাই। তো সেই ভাবটা পুরো বই জুড়ে বজায় থাকে, কিন্তু তার মধ্যেও গল্পটা কিছু কিছু জায়গায় সিরিয়াস হয়, যেখানে যেখানে ডিমান্ড করে। কিছু কিছু জায়গায় মারামারি রয়েছে, কিছু কিছু জায়গায় রহস্য রয়েছে, কিছু কিছু জায়গায় থ্রিল রয়েছে, কিন্তু সব চলছে তার মধ্যে একটা এই হাসি হাসি ভাব বা একটা হালকা স্যাটায়ার কিন্তু বজায় থাকে। তো এইটা আমার খুব ভালো লেগেছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার মুখে একটা হাসি লেগে থাকবে। কিংবা মানে কোথাও কি গল্পটা বিশাল সিরিয়াস হয়ে যাবে, আপনি একদম মুখ গম্ভীর হয়ে যাবে, সব কিছু যা মানে আশেপাশে যা কিছু হচ্ছে সব কিছু থেকে আপনাকে বের করে নিয়ে বইটা পড়তে হবে এমন মনে হয় না। আপনি কারোর সাথে গল্প করতে করতেও পড়তে পারেন, মানে খুব বেশি ডিপ না গল্পটা। তো আমি যেটা বললাম শুরুতে, যে কোন জিনিস খুব সাদামাটা লেগেছে, খুব সাদামাটা না, কিন্তু এই একটা জিনিস, মানে গল্পটা কোথাও গিয়ে একটু ডিপ হতে পারতো, তাহলে কিন্তু মজাটা আরো বেশি হতো। কিন্তু হ্যাঁ, যেটা আছে সেটা দারুণ, মানে সেটা পড়তে সত্যিই মজা লাগে। তো আমি অনেক দিন পর আমার আসলে এত মজা লেগেছে, কারণ আমি এরকম টাইপের বই বহুদিন পর পড়লাম। এত সিরিয়াস বই পড়ি এখন, বেশিরভাগই সিরিয়াস বই পড়ি, মানে 5টার মধ্যে 4টে বই সিরিয়াস। তো সেইখানে এই বইটা মানে একদম একটা ফ্রেশ ভাইব এনে দেয় আর কি। তো সেই জন্য আমার হয়তো একটু বেশিই ভালো লেগেছে। তো বইটার গল্পটা হচ্ছে, এবার এই বইটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, মানে ইতিহাস রয়েছে, থ্রিল রয়েছে, ফরাসডাঙ্গা,
বলে একটা জায়গা। তো অনেকে আশা করি জানেন যে চন্দননগরের পূর্বের নাম ছিল ফরাসডাঙ্গা। তো ইংরেজ আমলে আর কি, ইংরেজ আমলে না মানে তারপর থেকে ইংরেজ আমল চলে যাওয়ার পর এককালে তার নাম ছিল ফরাসডাঙ্গা। তো সেই ফরাসডাঙ্গায় একটা টিলা মতো ছিল, তো টিলার উপরে ইংরেজদের বানানো একটা দুর্গ ছিল। তো সেই দুর্গে ইংরেজদের না সরি ফরাসিদের বানানো একটা দুর্গ ছিল। তো যখন চন্দননগর ইংরেজরা আক্রমণ করে মানে ফরাসিদের আগে, তো তখন ফরাসিরা কিছু কিছু পুরো তাদের সাম্রাজ্য জুড়ে যে একদম মানে খুব ভাইটাল বা খুব মানে অ্যান্টিক জিনিসপত্র সেই দুর্গে এসে তারা লুকিয়ে রেখে তারপর পরে ইংরেজ আক্রমণ হয়। ইংরেজরা অনেক কিছু খুঁজে পায়, কিন্তু অনেক কিছু খুঁজে পায় না, যেগুলো খুঁজে পায় না সেইগুলো আর কি ওই দুর্গে ওখানে লুকিয়ে রাখা হয়। তো ফরাসিরা তারপর অনেক দিনের জন্য পিছু হটে গেছিল, ফরাসিদের আবার সাম্রাজ্য স্থাপন হয়। তো তখন আবার আসে, কিন্তু ততদিনে সেই যে দুর্গে যে লুকিয়ে রাখা জিনিসপত্র সেখান থেকে কিছু কিছু জিনিস গায়েব হয়ে যায়, এবার সেটা এদিক ওদিক করে চলে যায়। তো তখন অনেকের বাড়িতে চলে যায়। এই গল্প যেখান থেকে শুরু হয় সেখানে দেবদীপ মুখোপাধ্যায় বলে একজন রয়েছে, তিনি একজন কবি। তার কবিতাগুলো পড়ে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা মনে পড়ে যায়। বইতে কয়েকটা আছে। তো সেটাই উদ্দেশ্য ছিল লেখকের, সেটা পরিষ্কার। কিন্তু হ্যাঁ, তার কবিতাগুলো পড়ে সত্যি মনে হয় যে আমাদের স্পেশাল মানুষ লিখেছেন। তো দেবদীপ মুখোপাধ্যায়ের যে দাদু, সে এককালে কেমিস্ট্রির অধ্যাপক ছিল, কিন্তু হঠাৎ করে জানা যায় যে সে অঙ্কের প্রতি তার ঝোঁক বেড়ে গেছে। কেন? সেইখান থেকে গল্পের মানে রহস্য শুরু হয়, যে ইতিহাস পেছনে যাওয়া আর কি, পাস্টে অতীতে গিয়ে যে কেন তার দাদুর অঙ্কের প্রতি ঝোঁক বেড়ে গেছিল। আর তার দাদু মানে আর্কিওলজিস্ট বা আর্কিওলজিক্যাল কাজকর্ম নিয়েও ব্যস্ত হয়ে পড়ে। তো তার হাতে এমন একটা জিনিস লেগেছিল যেটার দাম আর কি এই মোমেন্টেও পৃথিবী জুড়ে মানে কোটি কোটি টাকা। তো সেই জিনিসটা কি আদৌ ওই বাড়ির মধ্যে আছে? তো সেই জিনিসটা যদি ওই বাড়ির মধ্যে থেকে থাকে, যেটা সবাই মিলে প্রেডিক্ট করছে, তো সেই জন্য ওই বাড়িতে অনেকবার ডাকাতি হয়, অনেক লোক আসে, অনেক ছুতো দেওয়া হয়, কারণ ওখানে একটা লোহার সিন্দুক ছিল আর কি দেবদীপ মুখোপাধ্যায়ের বাড়িতে। তো অনেকে এসে তাকে অ্যাপ্রোচ করে যে আপনি সিন্দুকটা বিক্রি করছেন না কেন? আসলে ওই সিন্দুকের মধ্যে এমন একটা জিনিস রয়েছে তো যেটার দাম এই মোমেন্টেও পৃথিবীতে মানে হয়তো 100 কোটি টাকারও বেশি। তো সেইটা অনেকে জানতে পারে। হ্যাঁ, তো জেনে এবার সেই জিনিসটা কি আদৌ কারোর হাতে পড়বে, নাকি সেই জিনিসটার পরিণতি কি হবে, আর সব থেকে বড় কথা সেই জিনিসটা কি, সেই যে জিনিসটা কি এইটা এই উত্তর খুঁজতে খুঁজতেই গল্পে অনেকটা সময় পেরিয়ে যায়। তো আপনি একদিকে মজার মজার কিছু ঘটনা ঘটতে থাকে, মানে খুবই বোকা বোকা ঘটনা, তো যা এখানে হয় সবই কিন্তু গল্পের ডিমান্ডে, মানে এখানে লেখক জানিনি যে গল্পটা ভীষণ সিরিয়াস হয়ে যায়। তো যেগুলো হচ্ছে সেগুলো মানে আমাদের এই বয়সে এসে মনে হবে যে এইগুলো কি হচ্ছে, কিন্তু একজন বাচ্চা যে আর কি টিনেজে আছে বা যে সদ্য সদ্য বই পড়া শুরু করেছে তার কিন্তু দারুণ লাগবে, মানে তার কাছে এই বইটা অন্যই মাত্রা এনে দেবে আর কি। কিন্তু আমাদেরও খারাপ লাগবে না, কারণ আসলে আমরা তো পড়েছি, তো সেই জিনিসগুলো আমরা বুঝে যাই যে একটা সময় পরে হ্যাঁ এই জিনিসটা যেটা দেখানো হচ্ছে সেটা আদতে আই ওয়াশ। তো সেটার পরেও অনেক কিছু রয়েছে, তো সেটা আস্তে আস্তে আসতে চলেছে। তো এই গল্পটা চলতে চলতে মানে গল্প চলতে চলতেও খুব সুন্দরভাবে কিছু কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, প্রচুর ক্যারেক্টার রয়েছে। হ্যাঁ, তারা সবাই যে বিশাল স্পেস পেয়েছে সেটা নয়, কিন্তু দরকারও ছিল না। যেটুকু দরকার যথাযথ, গল্পের সব কিছুই যথেষ্ট পরিমিত, মানে যেখানে গল্প দরকার হচ্ছে স্লো হয়েছে, যেখানে গল্প দরকার হচ্ছে ফাস্ট হয়েছে, যেখানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের দরকার হচ্ছে ইন্ট্রোডাকশন হয়েছে। তো একদম সাটেল, খুব আহামরি কিছু নয়, মানে খুব বাড়িয়ে চাড়িয়ে বলা কিছু নয়, আবার একদমই মানে কাউকে স্পেসই দেয়নি এমনও নয়। তো সেই জিনিসটা ভালো। এইবার গল্প বলি মানে আরেকটুখানি। তো এই যে লোহার সিন্দুক সে ভেতরে কি আছে সেইটা জানার জন্য সবাই একে একে আসতে শুরু করে। তো এটা অনেক দিন ধরে চলছে। এবার গ্রামের লোক অত কেউ পাত্তা দেয়নি যে কিছু একটা আছে। সবাই জানে যে দেবদীপ মুখোপাধ্যায় একজন খ্যাপাটে কবি টাইপের। তো তার দাদু অনেক বড় একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, তো সে অঙ্ক নিয়ে রিসার্চ করতো আর কি। তো সেই রিসার্চ করতে করতে তার হাতে একটা সূত্র লেগে যায়। তো সেইখান থেকে এই নাম হচ্ছে শেষ অঙ্কের সূত্র। শেষ অঙ্কের সূত্র বেসিক্যালি একটুখানি বলে দিই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন নট ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন, এই যে একটা ফর্মুলা রয়েছে আমাদের, তো এইটার প্রমাণ করার মানে কখনো এন যদি এন অবশ্যই 2 এর থেকে বড় হতে হবে। 2 এন ইকুয়াল টু 1 বা 2 হলে সেটা হয়ে যায়, কিন্তু এন যদি 2 এর থেকে বড় হয় তাহলে ওইটা সবসময় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন নট ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন হবে।
এই যে সূত্র, এবার এইটা অনেকে ভুল প্রমাণ করার চক্করে ছিল যে না 2-এর বেশি হলেও আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারবো। তো সেই যে প্রমাণ, তার যে একটা খসড়া, সেটা বহু যুগ আগে থেকে একজন ফরাসি গণিতজ্ঞের মানে হয়তো প্রমাণ করে গেছিলেন। সেটার পুরোপুরি প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তার কিছু রিসার্চ পেপার পড়ে বা তার কিছু লেখা, তার কিছু জার্নাল পড়ে অনেকে ধারণা করতে পেরেছিলেন যে তিনি কিন্তু এই সূত্রটা ভুল প্রমাণ করেছিলেন। আর একজন লিখে গেছিলেন যে এই সূত্রটা যে ভুল প্রমাণ করতে পারবে, তো তার জন্য মানে একটা অনেক কোটি টাকার কি বলবো মানে প্রাইজ মানি রয়েছে আর কি। তো সেইটাই আস্তে আস্তে যুগের পর যুগ ধরে এসে পড়তে থাকে। এবার আমি জানি না এটা কতটা সত্যি বা এটা জাস্ট গল্পের খাতিরে লেখা নাকি, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তার সাথে নিজের কল্পনা মিশিয়ে এই যে লেখা, তো সেটা দারুণ। মানে কোথাও গিয়ে আপনার মনে হবে না যে এটা সত্যি নয়, আপনার মনে হবে যে এটা আমার চারপাশে, মানে আমি যদি একটু খোঁজ নিই তাহলে হয়তো এটাই হয়তো সত্যি। তো এইখানে কিছু কিছু জায়গায় ইতিহাস একদম যেমন মানে আমরা পড়ে এসেছি বইতে তেমনই ইতিহাস রয়েছে, তার সাথেই এই যে বাস্তব বা কল্পনা মিশিয়ে সেই ইতিহাসের সাথেই গল্পটা কিন্তু এগিয়ে চলেছে। তো সেটা দারুণ। মানে এই যে ইতিহাস মিশ্রিত আবার কল্পনা মিশ্রিত, মানে কোথাও গিয়ে এই যে জগৎটা যে খুব বিলিভেবল লাগে একটা সময় পর গিয়ে, মানে কোথাও গিয়ে হজম করতে অসুবিধা নেই যে এটা কি হচ্ছে। অনেক ইতিহাস মিশ্রিত গল্প রয়েছে যেটা একটু হজম করতে অসুবিধা। সব থেকে বড় কথা, ইতিহাস বিকৃত হয় কিছু কিছু জায়গায়, তো সেটা আমার পার্সোনালি পছন্দ না। কারণ তুমি ইতিহাসটাকে অ্যাজ ইট ইজ রাখো, তারপর তুমি সেখানে মেশাও, সেটা ঠিক আছে, কিন্তু ইতিহাস নিজের মতো করে মানে গল্পের খাতিরে একটুখানি মডিফাই করে দিলাম, তো সেটা উচিত না। যাই হোক, কিন্তু এই গল্পে সেটা হয়নি, তো ভালো সেটা। তো এইবার যুগের পর যুগ ধরে ওই একটা ব্যাপার এসে বলতে থাকে, অনেকে চেষ্টা করে সেই শেষ অঙ্কের সূত্রটা মেলানোর জন্য, তো সেটা মেলালেই একটা বিরাট প্রাইজ মানি রয়েছে। তো সেইটা চেষ্টা এই যে দেবদীপ মুখোপাধ্যায় যে দাদু, সেও করেছিল। তো সে তার রেজাল্টও পেয়ে গেছিল, কিন্তু যেহেতু সে এই যে পুরো রিসার্চের সময় তার কাছে একটা জিনিস আরো হাতে আসে, সেটা আমি বলছি না। তো সেখান থেকে সে ডিসিশন নেয় যে না, আমি যা করেছি সেটা আড়ালেই থাকবে। আমার যে দাদু ভাই মানে এই যে দেবদীপ, তো সে যদি কোনো কালে সেটা বার করতে পারে, তো তার জন্য আমি সেই জায়গাটা দিয়ে রাখি। সে যদি চায়, তার যদি এথিক্যাল মনে হয়, তাহলে সে এই জিনিসটা লোক সমাজের কাছে প্রকাশ করে সে নিজে মানে প্রাইজ মানিটা নিতে পারে, কিংবা ওই টাইপেরই কিছু। তো আমি সেটা পুরোপুরি বলছি না, পুরোপুরি বললে মজা নষ্ট। কিন্তু এই যে জিনিসটা, এইটা আদৌ কি সেই সিন্ধুকের মধ্যে কিছু আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে হাতে আসে, সেটার পেছনে কি লোক পড়ে রয়েছে, আর সব থেকে বড় কথা, সেইটা হাতে আনার জন্য গল্প জুড়ে কি হতে থাকে, তো সেই নিয়ে পুরোটা গল্প জুড়ে আলাদাই জিনিসপত্র হয়। মানে কোথাও আপনার একটা সময় পর্যন্ত মনে হয় যে দুটো গল্প চলছে, এক জায়গায় চলছে, একটা হঠাৎ করে মাথা হচ্ছে ঘোড়ার মতো আর বডি হচ্ছে মানুষের মতো, এমন একজন মানুষ রাত বিরেতে লোকজনকে অ্যাটাক করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, সবাই হসপিটালে চলে যাচ্ছে, এইরকম একটা জিনিস হচ্ছে। আরেকদিকে এই বাক্সের ভেতর কি আছে, বাক্সের পাওয়ার জন্য অনেকে ছুটে আসছে। তো তারা কোথা থেকে আসছে, তাদের উদ্দেশ্য কি, তো সেই জিনিসটা চলছে। তো দুটো জিনিস প্যারালালি চলতে থাকে, তারপর কি আবার দুটো মিশেও যায়, পরে দেখা যায় যে দুটো জিনিস কানেক্টেড। গল্পে কিছু কিছু টুইস্ট আছে সিনেমার মতো, সেটা দারুণ, কিন্তু কয়েকটা জায়গা আমি ধরে ফেলেছিলাম আর কি। ওই জন্যই বললাম যে এই বয়সে এসে এই গল্প পড়তে গেলে এখন কিছু কিছু জিনিস একটু প্রেডিক্টেবল লাগবে। তো কিন্তু টুইস্টগুলো সত্যি মানে এমন না যে জাস্ট অনেক আগেই বোঝা যায়, কিন্তু যখন আসে তার আগে আমি একটা দুটো ধরে ফেলেছিলাম। তবে অনেকেই হয়তো ধরতে পারবেন না। তো টুইস্টগুলো সত্যি দারুণ, মানে খুব ফ্রুটফুল। মানে এমন না যে জাস্ট দুয়ে দুয়ে চার করতে হবে বলে টুইস্ট এসছে, তো দরকার ছিল একদম মানে হয় না অনেক টুইস্ট পুরো মাথা ঘুরে গেল, এই কি হলো, ওরম না, মজার টুইস্ট, যেটুকু দরকার ছিল, যেমন দরকার ছিল তেমন টুইস্ট। তো টুইস্টগুলো সত্যি মজা দেয়, আর টুইস্টগুলো যখন আসে আপনি হাসবেন আর কি, বাহ, এই ব্যাপার। তো টুইস্টগুলো ভালো, এই টুইস্টের চক্করে গল্পটা এগোয় অনেকটা। এই যে রহস্য, যে উদ্ঘাটন, এই বাক্সের মধ্যে কি আছে, আদৌ কিছু আছে নাকি, বা থাকলে সেটা কি, সেইটাও অনেকটা এগিয়ে যায়, মানে রহস্যের উদ্ঘাটন আর কি। তো এইভাবেই গল্প চলতে থাকে। তো এর বেশি আমি কিছু বলবো না। অনেক আমি ছাড়া বললাম। তো বইমেলায় আসছে, নেবেন, পারুল প্রকাশনী স্টল নাম্বার কত আমি জানি না। তো তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, পড়ে দেখতে পারেন। আর আমি রেকমেন্ড করবো যে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, মানে যারা
চাইছেন যে আমার ছেলে বা মেয়ে বা পরিচিত বই পড়া শুরু করুক, তো তাদের জন্য এই বইটা পারফেক্ট। মানে তাদের মাথা খাটাতে হবে, মাথা খাটানোর মতো বই, আর পড়ে মজা পাবে। আর সবথেকে বড় কথা, কিছু অঙ্ক রয়েছে, কিছু ইতিহাস রয়েছে, তাদের পড়তে ভালো লাগবে। আচ্ছা, একটা জিনিস বলি, আমি ক্যামেরাটা স্ট্যান্ড থেকে তুলে নিয়েছিলাম, তো হাত দিয়েই করি, এটা বলতে ভুলে গেছি। তো এই উপন্যাসের শুরু থেকে কিন্তু একটা কবিতা রয়েছে, মানে একটা হেয়ালি রয়েছে। তো সেটা কিন্তু দারুণ, মানে হেয়ালিটা আপনাকে সলভ করতে হবে। হেয়ালিটা সলভ করলে আপনি নেক্সট স্টেপের জন্য একটা ক্লু পাবেন, আবার সেই ক্লু ধরে আপনাকে এগোতে হবে, তাহলে আপনি একটা উত্তর খুঁজে পাবেন। তো সেই যে হেয়ালিটা ইটসেলফ কিন্তু খুব চ্যালেঞ্জিং। মানে দেবদীপ ছোট থেকে সেটা ট্রাই করেছে, কিন্তু সে উত্তর খুঁজে পায়নি। গ্রামের লোক ট্রাই করেছে, সেটা খুঁজে পায়নি। শেষে একজন অঙ্কের দিদিমণি এসে সেই হেয়ালিটা সলভ করে, কিন্তু সে কি আদতে অঙ্কের দিদিমণি? সেখানেও একটা কোশ্চেন। তো সেই হেয়ালিটা কিন্তু খুব সুন্দর। মানে এই যে পুরো গল্পের যে রহস্য, সেই রহস্যের ভিত্তিতে এই হেয়ালিটা সলভ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে বইয়ের গল্প। তো এর বেশি কিছু বলবো না, পড়ে দেখবেন অবশ্যই। আর এমন ভাববেন না যে আমাকে বইটা পাঠিয়েছে বলে আমি প্রমোট করছি। বইটা পড়ে ভালো লেগেছে, সেই জন্যই এই চ্যানেলে বইয়ের কথা বলছি। নয়তো মানে একটা বই পড়ে ভিডিও বানাতে যথেষ্ট টাইম কনজিউমিং ব্যাপার। তো সেই মানে ভালো লেগেছে বলেই বলছি। তো বইমেলার বইয়ের কোয়ালিটি দারুণ, বইয়ের পেজের কোয়ালিটি ভালো। আজকালকার বইয়ের যা দাম হয় সেই তুলনায় বইটার দাম কম, আর মুদ্রিত মূল্যের থেকে তো আপনি বেশি ছাড়ে পাবেন। হ্যাঁ, এবার বইমেলাতে কতটা ছাড়ে পাবেন জানি না, কিন্তু পরবর্তীতে ছাড়ে পাবেন। তো হাতে তুলে নিয়ে দেখতে পারেন। যদি খুব ডিপ্রেসিং বই পড়েন, কিংবা মন যদি ভালো না থাকে, কিংবা বাচ্চাদের জন্য, তো আপনার জন্য এটা একটা মানে খুব রিফ্রেশিং বই হতে পারে। তো মন ভালো হয়ে যাবে, আপনি হাসবেন কিছু, মানে একটা 3 ঘন্টা 4 ঘন্টা, মানে আপনি যদি আস্তে ধীরে পড়েন তাহলে হয়তো 1 দিন 2 দিন খুব ভালো কাটবে আপনার এই বইটার কথা ভেবে ভেবে। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। আপনি যদি নবীন লেখক বা লেখিকা হন, তাহলে আপনার বই আমাকে পাঠাতে পারেন। আমার যদি পড়ে ভালো লাগে, তাহলে আমি এই চ্যানেল থেকে বইকে এবং লেখক বা লেখিকাকে প্রমোট করব। তো যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।